হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আপার প্রাইমারি 2016-এ যে এক্সাম হয়েছিল সেই এক্সামের ম্যাথ পোর্শনেরগুলো সলভ করব এবং তার সাথে সিটেটের প্রিভিয়াস ইয়ারের কয়েকটা ইয়ারের যে ম্যাথ পোর্শন অনলি আর কি, ম্যাথ পোর্শনের ম্যাথগুলোকে আমরা এখানে সলভ করব। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখবে। তো ফার্স্টে আমরা আপার প্রাইমারির যে কোয়েশ্চেনগুলো ছিল ম্যাথের সেগুলো আগে সলভ করব, তারপর আমরা সিটেটের ম্যাথগুলোকেও সলভ করব, কারণ ম্যাথগুলো প্রায় একই রকম, যেহেতু ওটাও টেট, সেন্ট্রাল টেটের। তো সেই ধরনের আমরা একটা মানে স্যাম্পল পেপারের মতন ওগুলো ওই সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সিটেটের সেগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, তাহলে সেটাও আমাদের একটা কাজে লাগবে, যেহেতু ওটাও টেটেরই কোয়েশ্চেন, এটাও টেটের কোয়েশ্চেন, বাট ওটা সেন্ট্রাল, এটা স্টেট। তো আগে আমরা আপারেরগুলো ডিসকাস করি, তারপর আমরা সেন্ট্রাল টেটেরগুলো আমরা ডিসকাস করছি। ওকে, তো ফার্স্টে আমরা দেখব যে আপার প্রাইমারির যে ম্যাথ পোর্শন ছিল সেখানে প্রথম কোয়েশ্চেন যেটা ছিল, দেখো কোয়েশ্চেনটা দেখো, একটি পঞ্চভুজের চারটি কোণ দেওয়া আছে, 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি এবং 138 ডিগ্রি। ঠিক আছে, কি কি দেওয়া আছে? 73 ডিগ্রি দেওয়া আছে, আর দেওয়া আছে 97 ডিগ্রি, আর দেওয়া আছে দেখো 146 ডিগ্রি, আর একটা হচ্ছে 138 ডিগ্রি। চারটি কোণ দেওয়া আছে। এবার আমরা প্রথমে দেখতে হবে আমাদের পঞ্চভুজ বলেছে, তো পঞ্চভুজের যে কোণগুলি থাকে ওই কোণগুলি বা অন্তঃকোণগুলির মোট সমষ্টি কত, এইটার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? যে n-2 ইন্টু 180 ডিগ্রি, এইটা হচ্ছে ফর্মুলা। n-2 ইন্টু 180 ডিগ্রি। এনটা হচ্ছে এখানে বাহু সংখ্যা, তো এখানে পঞ্চভুজের ক্ষেত্রে n সমান কত? পঞ্চভুজের ক্ষেত্রে n সমান 5, যেহেতু বাহু সংখ্যা পঞ্চভুজে 5, তাহলে এখানে n ইকুয়াল টু হবে কত? 5। তাহলে 5 যদি আমরা এখানে বসাই তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? 5 - 2 × 180 ডিগ্রি, তার মানে 3 × 180 ডিগ্রি, তার মানে হচ্ছে 540 ডিগ্রি। এইটা হবে অন্তঃকোণগুলির সমষ্টি পঞ্চভুজের। মোট সমষ্টি হচ্ছে মানে মোট অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি পঞ্চভুজের ক্ষেত্রে। এবার তার মধ্যে চারটে কোণ দেওয়া আছে, 73, 97, 146 আর 138। ঠিক আছে, তাহলে বাকি কোণটা আমি খুব সহজেই করতে পারবো। কি করব? এইটা মোট আছে আর এই চারটে দেওয়া আছে, তাহলে এই কোণটা যোগ করে এখান থেকে বিয়োগ করে দিলে তো বাকি আর একটা পেয়ে যাবো, তাই না? তাহলে এই কোণটা যোগ করে যেটা হচ্ছে সেটা দেখে দাও, কত হচ্ছে? 73 আছে, 97 আছে, 146 আছে আর 138 আছে। এটা 10, 24, 2, দেখো 7, 7, 16, 17, 18, 18 সাথে 25, 2, তাহলে কত হচ্ছে? 454 ডিগ্রি। ঠিক আছে, এবার 540 থেকে 454 আমি যদি বাদ দিই তাহলে বাকি পঞ্চম কোণটা পেয়ে যাব। তাহলে 6, এটা হচ্ছে 6, এটাও 6, তাহলে 8, 86 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো অপশন আছে 86 ডিগ্রি, অপশন নাম্বার সি, 86 ডিগ্রি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 86 ডিগ্রি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো আমাকে এখানে যেটা ফর্মুলা মনে রাখতে হচ্ছে, মানে শুধু এই কোশ্চেনটা আসবে তার কথা নেই, তো এই ধরনের কোশ্চেন যদি আসে, পঞ্চভুজ হোক বা ষড়ভুজ হোক বা চতুর্ভুজ হোক, চতুর্ভুজ অবধি আমরা জানি যে তোমার 3টে যদি বাহু থাকে, মানে ত্রিভুজ যেটা, তার কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, এটা নর্মালি আমরা জানি, বাট যদি তার বেশি হয় চতুর্ভুজের ক্ষেত্রে আমরা 360, এটা নর্মালি জানি। কিন্তু যদি পঞ্চভুজ, ষড়ভুজ, ঠিক আছে, বা তার বেশি যদি বাহু সংখ্যা হয় কোনো বহুভুজের, তার ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে n-2 × 180 ডিগ্রি, যেখানে nটা হচ্ছে কি? বাহু সংখ্যা। nটা হচ্ছে আমার এখানে বাহু সংখ্যা। তো এই ধরনের কোশ্চেন কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আরও একটু এদিক ওদিক করে দিতে পারে, বা তোমার এমনি দিয়ে দিতে পারে যে কোনো একটা ষড়ভুজের বাহুগুলি অন্তঃকোণগুলির মোট সমষ্টি। ঠিক আছে, এবং এর রিলেটেড আর একটা কোশ্চেন হতে পারে এরকম, যেহেতু ওখানে বলে দিচ্ছি ডিসকাস হচ্ছে, তো রিলেটেড জিনিসটা বলে দিই, কারণ এই কোশ্চেনই আসবে তার কথা না, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এখানে আর একটা কোশ্চেনের ফর্মুলা ইউজ হয় যে বহিঃকোণগুলির সমষ্টি কত। বহিঃকোণগুলির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, এটা মনে রাখো। যে কোনো বহুভুজের ক্ষেত্রে বহুকোণগুলির মানে বহিঃকোণগুলি, নট বহিঃকোণগুলোর মানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যেগুলো আছে, বাইরের অ্যাঙ্গেল, তাদের সমষ্টি সবসময় হবে
360 ডিগ্রি, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক বা তার বেশি হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বহিক কোণগুলির সমষ্টি সবসময় 360 ডিগ্রি, এটা মনে রাখবে। ঠিক আছে, সব এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, বলা যায় না, কিন্তু মানে মনে রেখো যে কোনো এটা কিন্তু মানে পঞ্চভুজ ষড়ভুজ অনুযায়ী ভেরি করে না, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি। ঠিক আছে, এখানে আরও একটা কোয়েশ্চেন এখানে রিলেটেড আমি বলেই রাখি, যে হয়তো ধরো কোনো একটি বহুভুজের বাহু সংখ্যা দেওয়া আছে, বহুভুজে বাহু সংখ্যা সাপোজ দেওয়া আছে, ধরো বহুভুজে বাহু সংখ্যা দেওয়া আছে সাপোজ 5। ঠিক আছে, বাহু সংখ্যা আছে 5। এইবার যদি বলে প্রত্যেকটি বহিক কোণের সমষ্টি কত, তাহলে কি করব, বহিক কোণের সমষ্টি কত প্রত্যেকটি বহুভুজের ক্ষেত্রে, সেটা 5টা বাহু হোক বা 6টা হোক, সবার ক্ষেত্রে 360। তাহলে এই 5টা বাহু হলে তার ক্ষেত্রেও 360, তাহলে তার ক্ষেত্রে প্রত্যেকটি বহুভুজের মান কত হবে, 360কে আমরা 5 দিয়ে ভাগ করবো, মানে 360টা তো সমষ্টি, বাহু সংখ্যা 5, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব প্রত্যেকটি বহিক কোণে মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের কিন্তু মান আমরা পেয়ে যাব। নিশ্চয়ই বহিক কোণ আর অন্তঃকোণটা জানো, যে এরকম যদি একটা ত্রিভুজ সাপোজ ধরো, এই বাহুটাকে বর্ধিত করলাম, এই বাহুটা বর্ধিত করলাম, এই কোণগুলোকে বলে অন্তঃকোণ। ঠিক আছে, আর এই বাইরে যে কোণগুলো তৈরি হয় সেইগুলোকে বলে বহিক কোণ। ঠিক আছে, তো এই কোশ্চেন তো বললাম, এবং এর সাথে রিলেটেড আরও 3-4টা কোশ্চেন কিন্তু আমি বলে দিলাম। যদি এই ধরনের কোশ্চেন তোমরা আবার দেখতে পাও, অবশ্যই তোমরা সলভ করতে পারবে, সেটা তোমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে বহিক কোণ হোক বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন্তঃকোণ হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, তো এটা ছিল প্রথম কোশ্চেন। আমরা নেক্সট দেখবো সেকেন্ড কোশ্চেন কী ছিল। পরের কোশ্চেন নাম্বার 2 ছিল সামান্তরিক ABCD, একটি সামান্তরিক আছে ABCD, এরকম একটা সামান্তরিক আছে ABCD। ঠিক আছে, আর একটা সামান্তরিক আছে, যার নাম দেওয়া আছে ABEF। ওকে, পরস্পর সমান, এদের দুজনের বলছে ক্ষেত্রফলটা সমান, এদের দুজনের ক্ষেত্রফল পরস্পর সমান, এবং তাদের উচ্চতা যথাক্রমে H এবং P। যাদের উচ্চতা যথাক্রমে, এইটার উচ্চতা যদি আমরা বলি সেটা হচ্ছে H, আর এর উচ্চতা যদি বলি সেইটা বলেছে P। অবশ্যই এটা 90 ডিগ্রি লম্বর ওপরে, তাহলে এর উচ্চতা বলেছে H এবং এর উচ্চতা বলেছে P, তাহলে কোনটা ঠিক হবে? ঠিক আছে, এখানে একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখো দুজনের ক্ষেত্রেই কিন্তু ভূমিটা কি, দুজনের ক্ষেত্রেই ভূমি কিন্তু AB। এইবার যেহেতু দুজনের ক্ষেত্রফল সমান বলেছে, তাহলে ক্ষেত্রফলের কথা এলেই কিন্তু আমাকে ক্ষেত্রফলের ফর্মুলাটাও জানতে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি, মানে ভূমি গণিত উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি গণিত উচ্চতা, মানে হাফ বেস ইন্টু হাইট ইংলিশে যদি বলি। আর ত্রিভুজের ক্ষেত্রে আমরা খুব ব্যবহার করি এর অর্ধেক, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 1/2 গণিত ভূমি গণিত উচ্চতা হচ্ছে ত্রিভুজের। কেন? কারণ এটা যদি একটা কর্ণ দ্বারা দুটো ভাগ করে দিই, তাহলে সামান্তরিকটা কি হয়ে যাবে, দুটো ত্রিভুজ হয়ে যাবে। তাহলে একটা ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের কথা যদি বলি, সেটা হচ্ছে ভূমি গণিত উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রে 1/2, কারণ একটা সামান্তরিককে কর্ণ দিয়ে ভাগ করলেই দুটো ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভূমি গণিত উচ্চতা এই ফর্মুলাটা আমরা কিন্তু ব্যবহার করলেই বুঝতে পারবো যে এই কোশ্চেনের উত্তর কিন্তু আমরা বুঝতে পেরে যাব। তাহলে দেখো দুজনের ক্ষেত্রে ভূমি কি AB, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বলি সেটা কি হবে, AB ভূমি, উচ্চতা কত H, আর এর ক্ষেত্রে ক্ষেত্রফল কত, AB ভূমি আর উচ্চতা কত P। ঠিক আছে, এর ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে AB ইন্টু H, কারণ ক্ষেত্রফল ফর্মুলা কি, ভূমি গণিত উচ্চতা, তাহলে ভূমি গণিত উচ্চতা, আর এর ক্ষেত্রে ভূমি গণিত উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে এটা বলে দিয়েছে যে ক্ষেত্রফল দুটো আবার সমান, তার মানে AB ইন্টু পি H এই ক্ষেত্রফল, আর এইদিকে AB ইন্টু P বলছে সমান, ক্ষেত্রফল দুটো সমান বলেছে। তাহলে এই AB আর AB যদি আমরা কাটি, তাহলে উত্তর কি আসবে, H সমান P আসবে আমার উত্তর, যেটা অপশন নাম্বার দেখো আছে লাস্ট অপশন, এটা অপশন নাম্বার নট লাস্ট সি, অপশন নাম্বার সি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, H ইকুয়াল টু P, অপশন নাম্বার সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এরকম দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, দুটো সমান্তরাল সরলরেখা এবং তার সঙ্গে একটা ভেদক দেওয়া আছে, একটা সমান্তরাল সরলরেখা আছে দুটি এবং তার সঙ্গে একটি ভেদক দেওয়া আছে এবং কিছু কোণ এখানে বলা আছে, নামও দেওয়া আছে। দেখো এটা দেওয়া আছে AB,
এইটার দেওয়া আছে সিডি, এইটার দেওয়া আছে ইএফ, এইটার দেওয়া আছে ইএফ, এবং এইটা এইচ বিন্দুতে ছেদ করেছে, এইটা এইচ, আর এইটা হচ্ছে জি, এই বিন্দুটা হচ্ছে জি, আর এই বিন্দুটা হচ্ছে এইচ। এরকম একটা ছবি দেওয়া আছে এবং কিছু কোণ এখানে দেওয়া আছে। দেখো এই কোণটা বলেছে এক্স, এই কোণটা বলেছে 90 ডিগ্রি প্লাস এক্স, এই কোণটা বলেছে 90 ডিগ্রি প্লাস এক্স, আর কিছু বলা নেই। ওকে, এবার তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। দেখো এক্স এর মান যদি আমরা বের করতে চাই, এখানেও কিন্তু কিছু শর্ত আছে সামন্তরিকের। সেটা কি, যে কোনো একটি সামন্তরিকের অনেকগুলো শর্ত আছে, যে প্রপার্টিজ বা ধর্ম বলতে পারি, যে সামন্তরিকের দুটো সমান্তরাল সরলরেখা, নট সামন্তরিক, দুটি সমান্তরাল সরলরেখা যদি একটি ভেদক দিয়ে ছেদ করে তাহলে একান্তর কোণগুলি সমান হয়। আমি এখানে আরেকটু বলে দিচ্ছি, আর একটা ছবি দিয়ে, এই কোণের সাথে এই কোণটা সমান হয়, এদের বলে একান্তর কোণ। মানে কোনো কোশ্চেনে যদি এই কোণটা দেওয়া থাকে তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয়, এদেরকে বলে একান্তর কোণ। আর একটা জিনিস থাকে, এরকম দুটো সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, তাহলে এইটার সাথে এইটা অনুরূপ কোণ, মানে একান্তর দেখো যেটা এস এর মতন হচ্ছে সেটাকে বলে একান্তর কোণ, আর যেটা উপরের সাথে নিচের হচ্ছে সেটাকে বলে অনুরূপ কোণ। তাহলে এটার সাথে এটা অনুরূপ, এই দিক থেকে এর সাথে এইটা অনুরূপ, ঠিক আছে, এরা হচ্ছে অনুরূপ কোণ, এদের মান কিন্তু সবসময় সমান হয়। তাহলে এরকম ধরনের শর্ত আসতে পারে। এছাড়াও আর একটা শর্ত যেটা এখানে আমরা ব্যবহার করব, যে দুটো সমান্তরাল সরলরেখা যদি একটা ভেদক দ্বারা ছেদ করে যায় তাহলে এই ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণ, মানে ভিতরের দিকে যে কোণ দুটো আছে তাদের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। ঠিক আছে, কোনো একটি দুটি সমান্তরাল সরলরেখা যদি থাকে, যেটা বলছি যে দুটো সমান্তরাল সরলরেখা যদি থাকে, যে ফর্মুলাটা ব্যবহার করব, এটা ভেদক, এই ভেদকের একই পাশে যে দুটো অন্তস্থ কোণ, বাইরের দিকে নয় অন্তস্থ কোণ, তাদের সমষ্টি সবসময় এদের যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। ঠিক আছে, এদের যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। তো এইটা কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো এখানে যা শর্ত বললাম তাতে এক্স যুক্ত 90 ডিগ্রি প্লাস এক্স সমান কত লিখতে পারি, 180 ডিগ্রি। তাহলে এক্স এক্স যোগ করলে কত হবে, 2x, 90টা ওই দিকে নিয়ে গেলে দেখো 180 থেকে 90 বাদ গেলে 90 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান কত পাচ্ছি, তাহলে আমরা দেখো এক্স এর মান পাবো কত, 45 ডিগ্রি। এটাই হবে আমার উত্তর, যেটা অপশন নাম্বার দেখো এ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে আমরা তিনটে প্রপার্টি বললাম। এক, একান্তর কোণ সমান, মানে এইটার সাথে এইটা সমান একান্তর কোণ। অনুরূপ কোণ উপরের সাথে নিচের এই কোণগুলো সমান হতে পারে, যদিও এই অঙ্কতে লাগে না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু এর রিলেটেড আর কি, এরকম ধরনের কোয়েশ্চেনের রিলেটেড ওগুলো, মানে ওইগুলো হতে পারে কোয়েশ্চেন। আর এখানে যেটা আমরা ব্যবহার করলাম সেটা হচ্ছে যে সমান্তরাল সরলরেখা একটা ভেদক দ্বারা ছেদ করেছে, ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণ তাদের সমষ্টি সবসময় 180 ডিগ্রি, সেইটা আমরা ব্যবহার করে এটা কিন্তু করলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখব। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে নিচের কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা। বেশ, কোয়েশ্চেনটা বলার আগে আমি যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেটাকে বলি, যে কোনো ত্রিভুজ অঙ্কন করতে গেলে এরকম শর্ত আছে, বাহুর উপরেও একটা শর্ত আছে, কোণের উপরেও একটা শর্ত আছে। যে বাহুর উপর যে শর্ত আছে, যে কোনো ত্রিভুজের সব থেকে বড় যে বাহুটা হবে তার থেকে ছোট দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল ওই বড় বাহুর থেকেও বেশি হতে হবে। কি বললাম, মানে ধরো কোনো একটা ত্রিভুজ আছে এরকম এ বি সি, আমি সাপোজ ধরলাম বি সিটা সব থেকে বড়, এরকমভাবে আছে বি সি সব থেকে বড়, তারপর এ সি, তারপর এ বি, এরকম অর্ডারে আছে। মানে বি সি বাহুটা সব থেকে বড়, তারপর এ সি, তারপর এ বি। তাহলে সব থেকে বড় বাহু কোনটা, বি সি। তাহলে শর্ত বলছে যে এ সি আর এ বিকে যদি যোগ করি, মানে এ সি প্লাস এ বি এর মানটা বলছে গ্রেটার দেন বিসি হতে হবে। সবথেকে বড় বাহু কে ছিল, বিসি। এবার বড় বাহুটা থেকেও বাকি দুটো যোগফল কিন্তু বড় বাহু থেকেও কিন্তু বড় হতে হবে, তবেই কিন্তু এই ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। কোণের ক্ষেত্রেও একই রকম শর্ত, যে তিনটে কোণ যদি দেওয়া থাকে তার মধ্যে সবথেকে বড় কোণটি বাকি দুটি কোণের হয় সমষ্টি সমান হবে কিংবা তার থেকে ছোট হবে। ঠিক আছে, বা আর একটা শর্ত আমরা ভাবতে পারি যে একটা ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এটা বাহুর ক্ষেত্রে, ঠিক আছে, কোণের ক্ষেত্রে এটা ব্যবহার করব না। বাহুর ক্ষেত্রে কি বললাম, সব থেকে যে বড় বাহু সেইটা বাকি দুটো থেকে, বাকি দুটো যোগফলের থেকেও কম যদি হয়, মানে যোগফলটা বেশি হতে হবে, তবেই কিন্তু
ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, এটা রিলেটেড কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেন নয় যেটা কোয়েশ্চেনে এসেছিল। এবার যেটা কোয়েশ্চেনে এসেছিল সেটা আমরা করব। সেটাই কি বলেছে, 3টে কোণ দেওয়া আছে। এবার বলছে ওই 3টে কোণের মধ্যে অনেকগুলো সেট দেওয়া আছে, কোন সেটটা নিয়ে আমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তো ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের একটা জিনিস জানা আছে যে ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে এটা খুব সিম্পল, যে 3টেকে যোগ করে 180 হবে সেইটাই সম্ভব। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি দেখে নেবো কোনটাতে আমার যোগ করে 180 হবে। তাহলে দেখে নাও কোনটাতে তোমার 180 হচ্ছে। দেখো এখানে অপশন নাম্বার আমি যদি দেখি, দেখো কোনটা হচ্ছে সবগুলো। দেখো প্রথমটা আছে 95, আমি অপশানগুলো একবার লিখিনি তাহলে ভালোভাবে সুবিধা হবে। দেখো প্রথম অপশানটা আছে 95 আছে, প্রথম অপশানটা আছে 95 প্লাস 45, আমি একবারে যোগ করে দিচ্ছি, প্লাস 50 ডিগ্রি। 1 নম্বর অপশান, এ অপশান। বি অপশানটা আছে এরকম, বি অপশান আছে দেখো 95 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আবার যোগ করে নিই। দেখো 9 4 130 140 190 হয়েছে, তাহলে এইটা কিন্তু হবে না। এইটা দেখো 95 9 4 13 130 140, এইটা 180। তাহলে আর অপশান খোঁজার দরকার নেই, সেকেন্ডটাই কারেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট। কেন? কারণ 90 আর 40 130, 5 5 10 140 আর 40 180। তাহলে এখানে কি শর্ত ব্যবহার করলাম, যে একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় কত, 3টে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এটা খেয়াল রাখতে হবে কোণের ক্ষেত্রে। ঠিক আছে, আর বাহু দিয়ে যদি জিজ্ঞেস করে যে এই 3টে বাহু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যাবে কিনা, সেটা আমি এখনই বললাম। ঠিক আছে, তার মানে কোনো একটা কোয়েশ্চেন যেটা এসছে সেটাও বলছি এবং তার সঙ্গে রিলেটেডও বলে দিচ্ছি, যাতে করে ওই ধরনের যদি কোয়েশ্চেন আসে সেটাও কিন্তু সলভ করা যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলেছি, একটি সংখ্যার সঙ্গে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 16 কম। এটা একটা বীজগণিতিক প্রবলেম। ঠিক আছে, অ্যালজেব্রা পোর্শনের একটি সংখ্যার সঙ্গে 32, সংখ্যাটি এক্স ধরলাম। ঠিক আছে, সংখ্যাটি আমি এক্স ধরলাম। কি বলেছে, পরপর স্টেপ ফলো করে যাও তাহলেই হবে। সংখ্যার সঙ্গে 32 যোগ করো, বেশ 32 যোগ করে দিলাম, যা বলেছে তাই হলো। 32 যোগ করে তার সঙ্গে 5 দিয়ে গুণ করো, যা এসছে তার সঙ্গে 5 দিয়ে গুণ করে দিলাম, যা বলেছে। গুণ করে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার থেকে 16 কম। মূল সংখ্যা ছিল কত আমার, মূল সংখ্যাটি ছিল 16, মূল সংখ্যাটি ছিল এক্স, তার থেকে 16 কম। মানে মূল সংখ্যা এক্স, তার সঙ্গে 32 যোগ করলাম, সেটার সঙ্গে 5 গুণ করলাম, যেটা পেলাম সেইটা বলছে মূল সংখ্যার থেকে 16 কম, মানে এক্সের থেকে 16 কম। এটা ছিল ওদের শর্ত। বাস এক্সটা সমাধান করে দাও। এখানে দেখো 5টা ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে 5টা এর সাথেও গুণ হবে, 5টা এর সাথেও গুণ হবে। তাহলে এইটা হয়ে গেল দেখো 5x, আর 5-এর সঙ্গে 32 গুণ করলে কত হবে, 160 হবে। এদিকে হলো x মাইনাস 16। তাহলে এবারে এক্সগুলোকে একদিকে নিয়ে এসো। এবার দেখি দিক, মানে একদিক থেকে ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিক হলে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। তাহলে এক্সের এখানে চিহ্ন কিছু নেই, মানে কি ছিল, প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হলো। ঠিক আছে, এবার মাইনাস 16 160টা ওই দিকে নিয়ে যাও, তাহলে মাইনাস 160। তাহলে এটা বিয়োগ করলে কত হলো, 4x, আর ওই দিকটা হলো দেখো মাইনাস 176। এবার দেখো এখানে 4টে কি আছে, গুণ আছে, তাহলে ওইদিকে ভাগ হবে, আর ভাগ থাকলে ওইদিকে গুণ হবে। এইগুলো হচ্ছে তোমার বীজগণিতের সমাধান করার নিয়ম। তাহলে এখানে মাইনাস 176/4 ভাগ করে দাও, মাইনাসটা সামনে বসিয়ে দিলাম, তাহলে 4 4 16, 4 4 16, মাইনাস 44। তাহলে সংখ্যাটা হচ্ছে আমার মাইনাস 44। খুব সহজ এই ধরনের কোয়েশ্চেন এলে যেটা বলবে নির্ণয় করে দেবে সেটাকে ধরে নেবে, তারপর যা বলেছে স্টেপ টু স্টেপ সেটা করে যেতে হবে। 32 যোগ করতে বলেছিল, করেছিলাম, তার সঙ্গে বলছে 5 গুণ করে দাও, গুণ করে যেটা পাবে সেটা বলছে মেন সংখ্যা থেকে 16 কম। তাহলে হয়ে গেল আমার, তারপর সমাধানটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন নাম্বার বিটা কারেক্ট, অপশন নাম্বার আমার বিটা এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো। তারপরে কোয়েশ্চেনটা তো খুব সহজ দিয়েছে, সবাই করতে পারবে, বিশাল ইজি কোয়েশ্চেন। যে বলছে তোমার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, বর্তমান বয়স হচ্ছে এক্স বছর। ওকে, এটা দেওয়া আছে। এবার বলেছে দুটো বয়সের অনুপাত, যেটা কি একটা বলছে 5 বছর আগে এবং একটা হচ্ছে 5 বছর পরে। তাহলে 5 বছর আগে হলে কত হবে, এক্স মাইনাস 5 হবে, আর 5 বছর পরে হলে এক্স প্লাস 5 হবে। সিম্পল ব্যাপার, 5 বছর আগে হলে তাতে 5 বিয়োগ হবে, আর 5 বছর পরে 5 প্লাস হবে। এটা সহজ কোয়েশ্চেন, এটা কিছু করার নেই। এটা অপশন নাম্বার বি কারেক্ট, এটা খুব সহজ কোয়েশ্চেন। ওকে, নেক্সট দেখো তারপরের কোয়েশ্চেনটা,
নেক্সট কোয়েশ্চেন দেখো 2x প্লাস 1 এর হোল স্কোয়ার দিস ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, ঠিক আছে। এইটা বলেছে সমীকরণ, অভেদ, অসমীকরণ বা কোনোটি না, এরকম কিছু অপশন আছে। তো এখানে বলি যে সমীকরণ আর অভেদ চিনব কি করে। দেখো এটা একটা অভেদ, ঠিক আছে, এটা একটা অভেদ, এটা সমীকরণ নয়। যদি ইকুয়াল টু 0 থাকতো, ঠিক আছে, বা এক্স বাঁ দিকে ধরো কোনো একটা এক্স এর এক্সপ্রেশন আছে, ডান দিকে কোনো একটা কনস্ট্যান্ট আছে, তখন সেটাকে আমরা বলি সমীকরণ। কিন্তু দেখবে বাঁ দিকের এবং ডান দিকের যদি ওয়েটে যে একই হয়, ওয়েট একই হয়, তখন তাদের আমরা বলবো সেটা সমীকরণ। দেখো বাঁ দিকে যেটা আছে 2x প্লাস 1 হোল স্কোয়ার, আর ডান দিকে এরই হোল স্কোয়ারের ফর্মুলার রেজাল্টটা লেখা আছে, মানে এই দিককার ওয়েট আর ওই দিককার ওয়েট কিন্তু সেম। এইটা হচ্ছে আমার, তাহলে এটা হচ্ছে আমার অভেদ, ঠিক আছে। ভালো করে পার্থক্যটা বুঝতে হবে যে অভেদ কখন হয় আর সমীকরণ কখন হয়, এটা হচ্ছে কিন্তু আমার অভেদ। তাহলে অভেদটা হবে আমার এখানে সঠিক অ্যান্সার। সমীকরণ কখন হতো, যদি এরকম থাকতো 2x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু সাপোজ 0 or equal to 5, এরকম হতে পারতো 2x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5। দিস আর ইকুয়েশন, সমীকরণ, এগুলো হচ্ছে সমীকরণ। এইটা হচ্ছে কিন্তু আইডেন্টিটিস বা অভেদ, ঠিক আছে। যে লেফট সাইডে যেটা আছে রাইট সাইডে সেইটাই আছে, ওইটাজ কিন্তু একই, এখানে মানে আলাদা কিছু নাই, মানে ইকুয়াল সাইন যদি যে কোনো একটা নাম্বার দিয়ে দেওয়া যে কোনো, তাহলে সেটা হচ্ছে আমার সমীকরণ। কিন্তু দুদিকটা যদি সমান হয় তখন সেটাকে বলবো আমরা অভেদ, ঠিক আছে। তাহলে এখানে হবে সঠিক অ্যান্সার বি, সঠিক অ্যান্সার বি, দেখো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যে অনুপাত দেওয়া আছে। বিক্রয় মূল্য, বিক্রয় আর ক্রয়ের অনুপাত দেওয়া আছে। বিক্রয় আর ক্রয়ের অনুপাত সমান কত দেওয়া আছে, দেখো 19:20, 19:20 দেওয়া আছে, বিক্রয় ইস্টু ক্রয়। এবার বলেছে শতকরা ক্ষতির হার, তাহলে শতকরা ক্ষতি, এখানে যদি আমরা এইটাই ধরে নিই 19 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 20 টাকায় ধরে নিই, যা দেওয়া আছে সেটাই, তাহলে এখানে ক্ষতি আমার কত হয়েছে, ক্ষতি হয়েছে দেখো 20 - 19, তার মানে কত 1 টাকা, ঠিক আছে। এবার ক্ষতি বা লাভ যেটাই হোক, আমরা লাভ ক্ষতি যখন চাপটা করিয়েছিলাম বলেছিলাম যে ক্ষতি বা লাভ যা হবে সেটা কিন্তু ক্রয় মূল্যের উপর হবে, ঠিক আছে। ক্ষতি বা লাভ যাই হবে সেটা কিন্তু কার উপর হবে, ক্রয় মূল্যের সাপেক্ষে হবে। তাহলে ক্রয় মূল্য সবসময় নিচে থাকবে, কখনোই বিক্রয় মূল্য থাকবে না। তাহলে এখানে লিখবো শতকরা ক্ষতি, দেখো ক্ষতি কত আছে সেটা উপর লিখবো, নিচে লিখবো ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 20 গুণিত 100, খুব সহজ। মানে এখানে যেটা অনুপাত বলেছিল সেটাই আমি ধরে নিলাম, 19 টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য, 20 টাকা আমার হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্ষতি কত, 20 থেকে 19 বাদ দিলাম, 1 টাকা। তাহলে শতকরা ক্ষতি 1 ক্রয় মূল্য কত ছিল 20 গুণিত 100, এখানে কেটে দাও 5 দিয়ে, তাহলে সমান হচ্ছে 5% আমার এখানে ক্ষতি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে। এটা হচ্ছে অপশন নাম্বার সি, সঠিক অ্যান্সার। একটি নেক্সট কোয়েশ্চেন, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90, তাহলে সংখ্যাটা যদি আমরা এক্স ধরি, ঠিক আছে, এর 20% বৃদ্ধি করলাম প্লাস এক্স গণিত 20/100, এটা বৃদ্ধি করলাম 20% বৃদ্ধি করলাম, দিয়ে পেলাম কত, সংখ্যাটি পেলাম 90। এক্স ধরেছিলাম তার 20% বাড়ালাম, তার মানে কোনো একটা সংখ্যার 20% মানে এক্স গণিত 20/100, যত পার্সেন্ট সেটা বাই 100, তাহলে 5 দিয়ে কেটে দাও, তাহলে এটা কত হলো এক্স প্লাস এক্স বাই 5 সমান হচ্ছে আমার 90। তাহলে এটা যোগ করো, 5 এখানে থাকলো, তাহলে এটা হলো 5x প্লাস এক্স সমান 90। তাহলে দেখো 6x, 5টা ওইদিকে গুণ করে দাও, 90 গুণিত 5, তাহলে এক্স সমান কত হবে 90 গুণিত 5/6, ঠিক আছে। 6টা গুণ ছিল নামিয়ে দিলাম, 6 15 90, তাহলে 5 15 75, তাহলে মূল সংখ্যাটি কত ছিল 75, অপশন নাম্বার সি। কোনো একটি সংখ্যার 20% বাড়ালাম, দিয়ে পেলাম 90, এবার এই সংখ্যাটি বের করতে হবে এক্স, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, p plus q equal to given 8 and p minus q equal to given 6, দেখো এই দুটো দেওয়া আছে, p plus q equal to 8 আর p minus q equal to হচ্ছে 6। এবার আমাকে পি কিউ এর মান বের করতে হবে, কি পি কিউ, দেখো পি কিউ এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে যে পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস
পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার, এটা মনে রাখতে হবে। এ বি বা পি কিউ ফর্মুলা, যে পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার, আর একদিকে হচ্ছে পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও, তাহলে এটা হবে দেখো 8/2 তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 6/2 তার স্কোয়ার। তাহলে এটা কত হলো দেখো 4 স্কোয়ার, আর এটা হচ্ছে 3 স্কোয়ার, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 16 মাইনাস 9, তাহলে উত্তর হচ্ছে তোমার 7। সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ। শুধুমাত্র এই ফর্মুলা পি কিউ পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার। এবার পি কিউ এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম, পি মাইনাস কিউ ভ্যালুটা পুট করে দিলাম, পেয়ে যাবে। ঠিক আছে, 7 আর 12 এর চতুর্থ সমানুপাতি কত? চতুর্থ সমানুপাতি আমি ধরে নিলাম এক্স। তাহলে সমানুপাতি তার মানে কি, যে 4:7 সমান হচ্ছে 12:x, বা এখানে সমানুপাতি চিহ্ন দিতে পারো, মানে ডবল অনুপাত। ঠিক আছে, 4:7 সমানুপাত 12:x, যেহেতু চতুর্থ সমানুপাতি আমরা এক্স ধরেছি। এবার এটা আমরা ভগ্নাংশ করে লিখবো, তাহলে কী লিখতে পারি, 4/7 সমান 12/x। ঠিক আছে, চতুর্থ সমানুপাতি আমরা এক্স ধরেছিলাম, তাহলে 4:7 সমানুপাত 12:x, তাহলে 4/7 সমান 12/x। এবার কোনাকুনি গুণ করে দাও, 4 গুণিত x সমান 7 গুণিত 12, তাহলে x সমান কত হবে, 7 গুণিত 12/4, 3 দিয়ে কেটে দাও, 3 সাথে 21, তাহলে চতুর্থ সমানুপাতির কত, চতুর্থ সমানুপাতি হচ্ছে আমার 21। সঠিক অপশান হচ্ছে দেখো এখানে অপশান নাম্বার বি, চতুর্থ সমানুপাতি হচ্ছে আমার 21। ঠিক আছে, দেখো দিয়েছে 50 এর x%, 50 এর x% সমান বলছে, 50 এর x% সমান বলছে x এর y%, x এর y%। এখানে শুধুমাত্র শতকরার হিসাব বুঝতে হবে। 50 এর মানে গুণ, x শতাংশ মানে কত, x/100, x এর মানে আবার গুণ, y শতাংশ মানে y/100, শুধু শতকরার হিসাব। যা পার্সেন্ট সেইটা মানে সেই পার্সেন্ট বাই 100, যা পার্সেন্ট বলবে সেইটা বাই 100। ঠিক আছে, আর কিছু নেই। এইদিকে এবার এই 100-র সাথে এই দিককার 100 আমি কেটে দিলাম, তাহলে কত হলো দেখো, এখানে x কেটে যাবে, তাহলে y সমান কত হলো, y সমান শুধু থাকলো 50। সিম্পলি নিচে এটাও পুরোটা যদি দাগ দিয়ে দিই আমি, তাহলে দেখো দুজনের নিচে x আছে, x কেটে গেল, উপরে x কেটে গেল, তাহলে এই y ইকুয়াল টু কত হলো, y ইকুয়াল টু হবে আমার 50। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, এটা তো খুব সহজ কোয়েশ্চেন, এটা ক্যালকুলেশনে কিছু নাই। বলছে এখানে একটা তোমার পলিনোমিয়াল দেওয়া আছে, বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে। এখানে চলরাশি সংখ্যা, চলরাশি আমরা জানি যে XYZ ABC স্মল ইংলিশ অ্যালফাবেট দিয়ে ডিনোট করা হয়, সেগুলো হচ্ছে আমার চলরাশি। তাহলে এখানে চলরাশি কটা আছে, x একটা, এখানে 1, এই y আছে 2, আর z আছে 3, এখানে আবার z রিপিট আছে। তাহলে এখানে চলরাশি কটা আছে, চলরাশি আছে আমার 3টে। তাহলে সঠিক অপশন নাম্বার বি, 3টে আমার চলরাশি আছে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা খুব সহজ, দেখো বলেছে 55 কেজি পিতলে, 55 কেজি পিতলে 25 কেজি দস্তা আছে, 25 কেজি দস্তা আছে। ঠিক আছে, 25 কেজি দস্তা আছে, আর অবশিষ্ট অংশ তামা আছে। তাহলে অবশিষ্ট মাইনাস করে দাও দুজনের মধ্যে, তাহলে কত হচ্ছে 30 কেজি, 30 কেজি তাহলে তামা আছে। এবার কোশ্চেন আমাকে জেনেছে তামা দস্তার অনুপাত। 55 কেজি পিতল ছিল, হয়েছে 25 কেজি দস্তা, তাহলে 55 কেজি পিতলে 25 কেজি দস্তা বাদ দিয়ে দিলাম, তাহলে 30 কেজি হচ্ছে আমার তামা। এবার যদি আমরা তামা ইস্টু দস্তা বের করি, তাহলে তামা ইস্টু দস্তা মানে কত, তামা কত 30, আর ইস্টু দস্তা কত 25। ঠিক আছে, দেখো 30টা 5 6 30, 5 5 25, তাহলে 6:5 হচ্ছে আমার উত্তর। খুব সহজ। ঠিক আছে, প্রথমে একটা মোট পিতল দেওয়া ছিল, তার মধ্যে 10টা বলা আছে, তাহলে বাদ দিলে আমি তামাটা পেয়ে গেলাম। তো তামা ইস্টু 10টা মানে 30:25, তাহলে আমার উত্তর হয়ে গেল 6:5। ওকে, দেখো পরের কোশ্চেন বলেছে একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ। কি বলছে, যে এ এর যা মূলধন সেইটা বি এর মূলধনের দ্বিগুণ, মানে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 গুণিত বি। এ এর যা মূলধন সেটা বি এর মূলধনের দ্বিগুণ, 2 গুণ। ঠিক আছে, 2 গুণ করে দিলাম। এবার বলছে এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত। এর লভ্যাংশ যদি 428 হয়, তাহলে এর জায়গায় যদি 428 হয়, ঠিক আছে, তাহলে বি এর লভ্যাংশ কত হবে। তাহলে দেখো এখানে আমরা যদি 428 লিখি, তাহলে বি এর জায়গায় কত লিখবো, এটা উত্তর
ঠিক আছে। এর লভ্যাংশ যদি 428 হয়, বি এর জায়গায় কত লিখবো, যাতে করে এই দিকটা 428 আছে, দেখো এইটা 214, তাই না? বি এর জায়গায় যদি 214 হয় তাহলে এদিকে 428 চলে আসছে, তাহলে এইটা হচ্ছে আমার বি এর লভ্যাংশ আর এইটা হচ্ছে আমার এর লভ্যাংশ। এটা শর্টকাট করে দিলাম। এছাড়াও কিন্তু পার্টনারশিপ বিজনেসে যেটা অনুপাত করেও করা যায়, যেখানে এটা যদি তুমি বড় করে করতে চাও তাহলে কি হবে, A/B সমান কত হবে, দেখো A/B যদি করি আমরা, A/B মানে হচ্ছে কত 2/1, তার মানে A/B হচ্ছে 2:1 করে দিতাম, সেভাবেও করা যেত, সেটা অনেক বড় প্রসেস হতো। তাতে এটা সহজে করে দিলাম যে A যদি 428 টাকা লভ্যাংশ হয় তাহলে বি এর লভ্যাংশ কত হবে 214 টাকা, কারণ বি এর যা হবে তার 2 গুণ করে 428 হয় এর, ঠিক আছে, তার 214, তাহলে সঠিক অ্যান্সার হবে 214, অপশন নাম্বার এ, ঠিক আছে। এটি সুষম বহুভুজে প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি হলে ওই বহুভুজে বাহুর সংখ্যা, এটা আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটি রিলেটেড কোয়েশ্চেন, যে কোনটি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি ছিল কত n-2 গণিত 180 ডিগ্রি। এবার এই যে এনটা কি ছিল, এখানে এনটা ছিল বাহু সংখ্যা, ঠিক আছে, এনটা ছিল আমার বাহু সংখ্যা, তাহলে n-2 গণিত 180 ডিগ্রি সমান আমরা লিখতে পারি, দেখো এটা সমষ্টি ছিল, তাহলে প্রত্যেকটি অন্তঃকোণের মান কত হবে বাই বাহু সংখ্যা, এটা খেয়াল রাখতে হবে। এইটা হচ্ছে প্রত্যেকটি অন্তঃকোণের মান, আর যদি বলে অন্তঃকোণের সমষ্টি তাহলে যেটা আগে ফর্মুলা বলেছিলাম n-2 গণিত 180 ডিগ্রি। এবার প্রত্যেকটি অন্তঃকোণের মান হচ্ছে n-2 গণিত 180 বাই বাহু সংখ্যা, n দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, ঠিক আছে। এবার এইটা সমান বলেছে, দেখো এখানে 165 ডিগ্রি, ঠিক আছে। এবার এটাকে কোনাকুনি গুণ করো, তাহলে এটা গুণ করলে দেখো হচ্ছে 180 n মাইনাস 2 সঙ্গে 180 গুণ হবে, এর কথা হলো 360, আর ওইদিকে হচ্ছে 165 n। এবার 180 n থেকে 165 n যদি বাদ দিই তাহলে কত হবে 360, তাহলে এটা বিয়োগ করলে দেখো হচ্ছে 15 ডিগ্রি, 15 n সমান হচ্ছে 360, তাহলে n সমান কত হবে 360 বাই 15, 15 দিয়ে ভাগ করে দাও, 15 দুগুণে 30, 4 15 60, তার বাহু সংখ্যা হচ্ছে আমার এখানে 24, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, বাহু সংখ্যা হচ্ছে আমার 24, ঠিক আছে। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি ফর্মুলা ছিল যা, তাকে বাহু সংখ্যা মানে n দিয়ে ভাগ করে দাও, বাহু সংখ্যাটা n, n দিয়ে ভাগ করে তাহলে প্রতিটা অন্তঃকোণ পেয়ে যাবো। আর যদি বলি প্রতিটি বহিঃকোণ, সেটা অন্তঃকোণ বহিঃকোণের সমষ্টি কত ছিল 360, সেটাকে আমরা n দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রতিটি আমরা বহিঃকোণ পেয়ে যাবো। প্রতিটি অন্তঃকোণের সমষ্টিকে বাহু দিয়ে ভাগ করে দিলে প্রতিটি অন্তঃকোণ পেয়ে যাবো, ঠিক আছে। একই ধরনের কোশ্চেন দুটো চলে এলো, ঠিক আছে। নেক্সট দেখবো, নেক্সট কোশ্চেন দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ABC এর শীর্ষকোণ এ 70 ডিগ্রি, একটি সমদ্বিবাহু, তাহলে এরকম একটি সমদ্বিবাহু মানে এই বাহুর সাথে এই বাহুটা সমান, শীর্ষকোণ এ বলেছে 70 ডিগ্রি, এটা বলেছে 70 ডিগ্রি। এবার নিচের কোণ সম্পর্কটি সঠিক, তাহলে এটা যদি সমদ্বিবাহু সত্য হয় তাহলে এই কোণটা কত হবে আর এই কোণটা কত হবে, কারণ এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই কোণের সাথে এই কোণটা কিন্তু সমান হবে, তাহলে 70 যদি হয় তিনটি কোণ মানে 180, তাহলে এই দুটো মিলে কত হবে 180 থেকে 70 বাদ দাও, তাহলে দেখো হচ্ছে 110, এই দুটো মিলে হচ্ছে 110, তাহলে এইটা 55 আর এইটা হচ্ছে 55, তাহলে এই দুটো মিলে হবে 110। এবার এখানে কিন্তু কোণটা আমার জানতে চাইনি, কোশ্চেন আছে যে AB গ্রেটার দ্যান BC, কোন বাহুটা বড় আর কি, AB গ্রেটার দ্যান BC, AB গ্রেটার দ্যান AC, মানে AC গ্রেটার দ্যান BC, তাহলে এখানে দেখো সব থেকে বড় কোণ কোনটা, বড় কোণ হচ্ছে এটা, একটা হতো যদি এই কোশ্চেনটা থাকতো তাহলে ধরো এই কোণগুলো মান বের করতে বলো, সেটা একটা কোশ্চেন হলো, রিলেটেড কোশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোশ্চেন সেটা না, এখানে কোশ্চেন কি বলেছে যে মানে কোন বাহুটা সব থেকে বড়, অ্যাকচুয়ালি কোশ্চেনটা সেরকম। এখানে দেখো যে এখানে থিওরি আছে যে ত্রিভুজের যে কোণটি সব থেকে বেশি হবে তার বিপরীত বাহুটি সব থেকে বড় হবে, যে কোণটা সব থেকে বড় হবে তার বিপরীত বাহুটা সব থেকে বড় হবে। তাহলে এখানে যদি কমপ্লিট করি আমরা ত্রিভুজটা, এটা এ, এটা হচ্ছে বি, এটা সি, তো সব থেকে বড় বাহু কোনটা হবে, সব থেকে বড় বাহু হবে আমার BC, খেয়াল রাখো, যে কোণটা সব থেকে বড় তার উল্টো দিকের বাহুটা সব থেকে বড়, তাহলে BCটা হচ্ছে সব থেকে বড়। তাহলে যে অপশানগুলো আছে তাহলে সব থেকে BC, আর AB আর BC তো সমানই হবে, AB আর AC, কারণ যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ AB আর AC কিন্তু সমান, এটাও আমরা বুঝতে পারছি।
তাহলে দেখো বিসিটা কি হবে, বিসিটা আমার এখানে এ বির থেকেও বড় হবে, বিসিটা আমার এখানে এসি থেকেও বড় হবে। এবার সম্পর্কটা দেখব। তাহলে প্রথম অপশানটা আছে দেখো এ বি গ্রেটার দ্যান বিসি, না লয়। এ বি লেস দ্যান এসি, তাও নয়। এসি গ্রেটার দ্যান বিসি, এসিটা বিসির থেকে বড়, না। এ বি যদি বড় হয় তাহলে এসি থেকে বড় না। এসি লেস দ্যান বিসি, তাহলে এইটা ঠিক। এসি লেস দ্যান বিসি মানে এসিটা কিন্তু বিসি থেকে ছোট, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। এসিটা বিসি থেকে ছোট, কারণ সব থেকে বড় কিন্তু বিসি। এদিকে আবার এসি আর এ বি সমান, তাহলে বিসিটা কিন্তু এ বির থেকেও বড়, বিসিটা এসি থেকেও ছোট, কারণ এদের তো সমান। তাহলে আমার সঠিক অ্যান্সার কী হবে, এসিটা বিসি থেকে ছোট, এটাই হবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি।